অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে। জ্বালানির জন্য হাহাকারে বাড়ছে ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। হাম ও উপসর্গে 23 দিনে 149 জনের মৃত্যু, আক্রান্তদের রাজধানীমুখী চাপ। স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতিতে হতাশ মন্ত্রী। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেট থাকে দুর্নীতি করার জন্য। এটা তো স্বাস্থ্য দিবস আলোচনা হওয়া উচিত, এগুলি কেউ বলবেন না আপনারা? বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার পর দায়িত্ব নিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। 3 মাসের মধ্যে নির্বাচন। এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গুম অধ্যাদেশ বাতিল, সংসদে পাশ হলো আন্তর্জাতিক অপরাধ সংশোধনী বিল। ট্রাইব্যুনালেই সম্ভব বিচার, বলছেন চিফ প্রসিকিউটর। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয় না। সংবিধান সংস্কারে 11 দলের নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা। নেতাদের অভিযোগ গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক করেছে বিএনপি। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন কারাগারে। রিমান্ড শুনানি শেষে আওয়ামীপন্থী আইনজীবীদের স্লোগান, হট্টগোল। এক রাতে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, মঙ্গলবারই তাণ্ডব চালানোর ইঙ্গিত। শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তেহরানের। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনও অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে রাজধানীর পরিবাগে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে সকাল 6টায় লাইন ধরেন। প্রায় 4 ঘন্টা পর তেল পেলেও ততক্ষণে অফিসের জন্য দেরি হয়ে গেছে। এখন এই যে আজকে যদি কিছু তেল পাই হয়তো বা আবার 4-5 দিন চলা যাব, এই জন্য আর কি একদিন না করে দিছি যে আজকে আসতে পারব না, তো কষ্ট হইব, আর কি করার আছে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। 4টার সময় আইছি, এই প্রায় 70-80 টাকার পিছনে। এই এখন এই যে আপনাদের সামনে পাম্পে আসলাম। ওইটা বাচ্চারা স্কুলে দিয়ে 7:30টায় আমি আয়া লাইনে এই মোতালেবের পিছনে লাগাইছি, এখন পর্যন্ত এই পর্যন্ত আইছি, এখনো ঢুকতে পারি নাই। কেউ নিবে পেট্রোল, কেউ নিবে অকটিন। তো ওই ভাই সাহেব লাইন ভেঙে আসছে, সবাই তো প্রয়োজনের খাতিরে আসছে। আমার বাচ্চা স্কুল থেকে নিব, ওনার বাচ্চা নিবে, ওনার ভাই নিবে, এই কারণে আমরা লাইনটা ভঙ্গ করতে দিতে চাচ্ছি না, তার জন্য গ্যাঞ্জাম। যাদের হচ্ছে আরও বেশি দায়িত্ব থাকে তাদের তো একটা শিডিউলের মধ্যে চলতে হয়। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাই ভাবতেছি যে তারা আসলে এই জিনিসগুলো কীভাবে করতেছে। আমি ধরেন স্টুডেন্ট মানুষ, দেখা যায় আমি 2-1 ঘন্টা এদিক ওদিক ম্যানেজ করে নিচ্ছি। রাইড শেয়ার চালকরা বলছেন পাম্পে পাম্পে ঘুরেই কেটে যাচ্ছে লম্বা সময়, তাই কমেছে ট্রিপের সংখ্যা, আয় কমে গেছে উল্লেখযোগ্যভাবে।
বিকেলবেলা বের হই আর কি, রাইড শেয়ার করি। রোদের মধ্যে বের হই না, গরম লাগে, তো এই বেলায় তেলটা নেই আর ওই বেলায় চালাই শেষ করে দিই। ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, সকালবেলা ভোরবেলা হচ্ছে পাম্পে দাঁড়াচ্ছি, কারণ বাইক ছাড়া তো একদমই লোকাল ট্রান্সপোর্টে যাওয়া খুবই দুষ্কর। ছুটি বলা যায় যে যেহেতু আমরা সবসময় ফিল্ডে ওয়ার্ক করি, আমাদের কাজই তো ফিল্ডে থাকা, এখন সময় বের করতে হয়েছে বসের রিকোয়েস্ট করে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। এদিকে চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না আশ্বাস দিলেও নিজেই পুরোপুরি আশ্বস্ত নন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না, একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয় আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। জ্বালানি নেয়ার সীমা নির্ধারণে অ্যাপ তৈরির কথা জানান এই উপদেষ্টা, বলেন শিগগিরই চালু হবে এটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেছেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এ মাসে আরও 2 লাখ টন জ্বালানি আসছে। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে এই তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যে আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল এ মাসেই আসবে। সংকটের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ায় প্রায় দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। রাজধানীর উত্তরার একটি ফিলিং স্টেশনের খোঁজ খবর জানবো আমরা। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন। বিজয়, জ্বালানি মন্ত্রী তো জানালেন যে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু তারপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যে জ্বালানির সংকট। তাহলে এই সংকট কিসের জন্য? এ ব্যাপারে পাম্প মালিক কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? বৃষ্টি, পাম্প মালিক কর্তৃপক্ষ যেটি আসলে বলছে যে তারা আসলে পর্যাপ্ত তেল পাচ্ছে না। তারা, আমি গত ঘন্টার খবরে যেটি দেখিয়েছি সেটি হচ্ছে যে খিলক্ষেত্রে একটি পাম্পে তেল নেই। তারা মাত্র 27,000 লিটার তেল পেয়েছে আজকে। তাদের চাহিদা তারা বলছিলেন যে 52,000 লিটার। তবে এখন আমি উত্তরার যে পাম্পটিতে রয়েছি এই পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে। সন্ধ্যা 6টা থেকে আসলে তেল দেওয়া শুরু হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দীর্ঘ সারি সেটি যদি একটু দেখাতে চাই, মোটরসাইকেলের কিন্তু একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং সকাল থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে আছে এমনটি বলছেন যে যারা আসলে লাইনে আছেন, এবং পাম্প মালিক যারা আছেন তারাও বলছেন যে তেল আসার আগে থেকে আসলে তারা লাইনে দাঁড়িয়ে থাকে। এবং আপনি শুনলে কিছুটা অবাক হবেন যে প্রায় 1,000 প্রাইভেট কার কিন্তু সিরিয়ালে আছে এখন পর্যন্ত, এবং প্রায় 2,000 মোটরসাইকেল এখন পর্যন্ত সিরিয়াল আছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। এবং তারা মূলত সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছে। এবং এই বিমানবন্দরের কাছে যে পাম্পটি রয়েছে এই পাম্প থেকে প্রায় 2 কিলোমিটারের বেশি দূর আসলে এই সিরিয়ালটি আসলে গিয়েছে। এবং তারা আসলে অনেকেই বলছেন তারা এই সার্বিক তেলের পরিস্থিতি নিয়ে তারা অতিষ্ঠ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। ভোক্তারা যারা আছেন তারা বলছেন আসলে এই তেলের জন্য যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তির ফলে যে তারা ক্লান্তি এবং অফিস থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনে কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে সেটি ব্যাহত হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদেরকে আসলে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবুও তারা লাইনে দাঁড়ানোর পরেও অবশেষে যদি আসলে তারা তেল পান তাহলেই তারা সন্তুষ্ট, এমনটিও তারা বলছেন। এবং এই পাম্পে আসলে কিছুটা রেশনিং করা হচ্ছে, যেহেতু অনেক মোটরসাইকেল এবং অনেক প্রাইভেট কার আসলে লাইনে দাঁড়িয়ে আছে, এই কারণে মোটরসাইকেলে 500 টাকা এবং গাড়িতে 1,000 বা 2,000 টাকার বেশি আসলে তেল দেওয়া হচ্ছে না। বৃষ্টি, দেখছিলাম আমরা। ধন্যবাদ বিজয়।
হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ গড়াতে পারে এনকেফেলাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 23 দিনে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 149 জনের মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। তীব্র জ্বর, শরীরের র্যাশ ও চুলকানি, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। এদের কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ অন্যান্য রোগেও। ফুসফুসে চাপ কমাতে শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। গ্যাস দিচ্ছি ঠান্ডা কাশির জন্য। কাশিটা যতক্ষণ হাম থাকবে কাশি থাকবে। কোনো আশা দিছিল না যে বাঁচবো, অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর সারা মুখ গা হয়ে গেছিল, গলার ভিতরে গা হয়েছিল, নাকের ভিতরে গা হয়েছিল। সুই দিচ্ছে, তারপরে জ্বরের জন্য ওষুধ দিচ্ছে, পাতলা পায়খানার জন্য ওষুধ দিচ্ছে, তারপর অনেক পদের মেডিসিন দিচ্ছে আর কি। দেওয়া নেই যে বাচ্চা এখন একটু সুস্থ। 4টে দিছি আর 9 মাসের আর একটা দেয়। হামেরটা দেওয়া হয়নি? হ্যাঁ, হামেরটা দেওয়া হয়। 5 দিন পরে আর কি জ্বর, কাশি, হাম বাইরেছে, তারপরে হসপিটালে এসে পাতলা পায়খানা কমে না। কথা বলে জানা যায়, রোগীদের অধিকাংশই হামের সম্পূর্ণ টিকা নেননি। এমন রোগী রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। জ্বর হয়তো ভালো হয়ে যেত, আবার 2 দিন ভালো থাকতো, আবার পাতলা পায়খানা হইতো। হওয়ার পরে 4 দিন যাওয়ার পরে অবস্থা হাম উঠে গেছে। হামেটা আমার চোখ মুখ ফুলে গেছিল, শরীরে অনেক জায়গায় ফুলে গেছে। এই যে এরকম ফুলে যাওয়ার পরে মনে করেন যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার পরীক্ষা করে বলছে এটা হাম। আর পুরো শরীর বইরা গেছিল, এখন একটু কমা ধরছে। আর টিকা দিয়েছেন? হামের টিকা দেওয়া হয় না, দিতে হবে। হামের 10 মাসের টিকা দেওয়া হয়েছে, এটা 15 মাসের টিকা দেওয়া, ওই টিকাটা দেওয়া হয়নি। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব হলেও চিকিৎসকরা জানান, শিশুদের প্রাণহানির কারণ ভিন্ন। মিজলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে অবস্থাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ায় নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা এনকেফেলাইটিসের মতো জটিল অবস্থা হচ্ছে শিশুদের। যেহেতু তার হাম আক্রান্ত হয়ে তার ইমিউন সিস্টেমটাকে সে অনেক দুর্বল করে দিয়েছে, ফলে এই পরবর্তীতে এই বাচ্চাগুলো খুব দ্রুত গতিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কানের ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে জটিলতা গিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং শুধু তাই না, মিজেলস আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পর্যন্ত বলা হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমরা বলে থাকি। ডিএনসিসি কোভিড হাসপাতালে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 290 জন। হাসপাতালটিতে আইসিইউতে সংকটপূর্ণ অবস্থায় 48 শিশু। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। টিকা কিনতে দেশে প্রতিবছর ব্যাপক দুর্নীতি হয়। দুর্নীতি করতেই স্বাস্থ্য খাতের কেনাকাটায় ইচ্ছাকৃত মারপ্যাচ রাখে একটি চক্র। সকালে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেছেন। অনেক কোম্পানির ওষুধে সক্রিয় উপাদানে ব্যাপক ঘাটতি আছে বলেও জানান তিনি। নৈতিকতার উন্নতি না হলে এই খাতের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মিন্টো রোডের আবু সাইদ কনভেনশন সেন্টারে। এতে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন এই খাতের নানা অসঙ্গতি। উই আর প্রমোটিং কারাপশন ইন দিস সেক্টর। মন্ত্রী বলেন, দুর্নীতি করতে স্বাস্থ্য খাতের কেনাকাটায় মারপ্যাচ রাখা হয়। ভ্যাকসিন কেনাকাটাও এই চক্রের বাইরে নয়। ইট শুড বি মাল্টি ডোজ, কিন্তু আমাদের টেন্ডারে এমনভাবে লিখে দেওয়া হয় সিঙ্গেল ডোজ, কোনো এক প্রতিবেশী রাষ্ট্রের মানুষকে খাওয়ানোর জন্য। সারা পৃথিবী এখন 20 ভেরিয়েন্টে পর্যন্ত চলে গেছে না মিজেলস টিকা, আমরা 10 ভেরিয়েন্ট। উদ্দেশ্য এটা দিলে এই কোম্পানি পাবে, অন্যগুলি পাবে না। স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় বাধা এর অনিয়ম। স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসন সবার নৈতিকতার চর্চা ছাড়া বদলাবে না স্বাস্থ্য খাত। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপ্যাচ থাকে দুর্নীতি করার জন্য। তো এটা তো স্বাস্থ্য দিবসে আলোচনা হওয়া উচিত। এগুলি কেউ বলবেন না আপনারা? এভাবে দৌড়াদৌড়ি করে লাভ হবে না। উই শুড ক্লোজ দ্য করাপশন হোল ইন দ্য ডিপার্টমেন্টাল বাই অ্যান্ড সেল, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. অনেক কোম্পানির ওষুধে সক্রিয় উপাদানের ঘাটতি আছে, তারপরও তাদের কার্যক্রম চলমান, এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিপরীতে অনেক ভালো কোম্পানির অগ্রগতি বাধাগ্রস্ত করা হচ্ছে।
টেস্টিং রিপোর্ট দেখেছি যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চেয়ে 70% কম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে অগ্রসর। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিপরীতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। আগামী 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে এনএসসি। এদিকে দায়িত্ব পেয়ে সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম, এর আগে বিদায় নেন আমিনুল ইসলাম বুলবুল। মাঠের ক্রিকেটের মতোই অস্থির সময় যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ডে। ক্ষমতার পালাবদলের রেসে এবার সভাপতি চেয়ারে আরও এক নতুন মুখ। ফারুক বুলবুলের পর রিলে ব্যাটন এখন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। মঙ্গলবার হঠাৎই আসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা। বিসিবি নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশে এমন সিদ্ধান্ত নেয় জাতীয় ক্রীড়া পরিষদ, যা আইসিসিকে মেইলের মাধ্যমে জানিয়েছে এনএসসি। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি। কমিটির অন্য সদস্যরা হলেন ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদিন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী 3 মাসের মধ্যে নতুন নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের বিদায়ের পর টানা 3য় সাবেক অধিনায়ক হিসেবে বসেন বিসিবি সভাপতির চেয়ারে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আমরা এই পর্যায়ে একটু বিসিবিতে যাব। সহকর্মী হাসিনুর রহমান সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। হাসিনুর, নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল তো বেশ আগেই বিসিবিতে এসেছেন, কমিটির অন্য কোনো সদস্য এসেছে কিনা এবং আজকে কোনো প্রেস ব্রিফিং, কোনো সভা কিছু হবে কিনা, এ বিষয়ে কি খবর আছে? হ্যাঁ, যারা অ্যাডহক কমিটি গঠন করেছে, যাদের নিয়ে গঠিত হয়েছে, তামিম ইকবাল সহ তার অধিকাংশ জনই উপস্থিত হচ্ছেন। অন্তত 6-7 জন তো হয়েছেনই এবং তারা নিজেদের মধ্যে এই মুহূর্তে একটা মিটিংয়ে বসেছেন। এটা বোর্ড মিটিং, অফিসিয়ালি আসলে সেইভাবে বলার সুযোগ আছে কিনা জানি না, তবে তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন এবং যতদূর আমি জানি, আমার কাছে তথ্য আছে, 8:30 থেকে 9টার মধ্যে তারা মিডিয়ার সম্মুখীন হবেন, একটা অফিসিয়াল প্রেস ব্রিফিং করবেন এবং সেখানে আসলে তাদের কর্মপরিকল্পনাটা কি হবে বা তাদের পরিকল্পনাটা কি, সেই বিষয়টাতে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং এই মুহূর্তে আসলে আমি নিজে দেখেছি তামিম ইকবাল এসেছেন, রফিকুল ইসলাম বাবু এসেছেন, তানজিল চৌধুরী এসেছেন, ফাহিম সিনহা এসেছেন। তো বেশ কিছু যারা পরীক্ষিত সংগঠক, যারা গতবার নির্বাচন আসলে বর্জন করেছিলেন, বর্জন করেনি, তাদের সংখ্যাটাই তো বেশি এই প্যানেলে। এছাড়াও মিনহাজুল আবেদিন নান্নু আছেন, বেশ কিছু পরিচিত মুখ আছেন। তো তারা আসলে তাদের কর্মপরিকল্পনাটা কী হবে সেটা তারা জানাবেন। তবে আমিনুল ইসলাম বুলবুল সহ এর আগের বোর্ডের যে কর্মকর্তারা, ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তারাও কিন্তু আজকে দুপুর বিকেল পর্যন্ত বিসিবিতে ছিলেন। কিন্তু এই ঘটনার পর যখন আসলে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তারা অনেকটা মিডিয়াকে অ্যাভয়েড করে কারোর সঙ্গে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে গেছেন বিসিবিতে। তো অবশ্যই যারা দায়িত্ব পেয়েছেন, যাদের দাবি পূরণ হয়েছে, তারা স্বভাবতই খুশি এবং তারা তাদের অফিসিয়াল প্রতিক্রিয়া, কর্মপরিকল্পনা জানাবেন। তবে আমিনুল ইসলাম বুলবুল সহ যেই বোর্ডটা ভেঙে গেছে, তাদের আসলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন আমরা জানার সুযোগ হয়নি বা তারা কথা বলেনি, গণমাধ্যমকে এড়িয়ে গেছে। তো দেখা যাক তার পরবর্তীতে তামিম ইকবাল অবশ্যই তিনি কথা বলবেন, গণমাধ্যমের মুখোমুখি হবেন, তিনি কিভাবে
কিভাবে বোর্ডটা এখন পরিচালনা করতে চান। এটা যেহেতু একটা অ্যাডহক কমিটি, 3 মাসের মধ্যে তারা একটা নির্বাচন দিবেন, তো পূর্ণাঙ্গ রূপরেখা তারা নিশ্চয়ই জানাবেন। এবং পাশাপাশি শুধু এমন নয়, তারা নির্বাচন নিয়েই কাজ করবেন। বাংলাদেশের যেহেতু সামনে খেলা আছে, কয়েকদিন পরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে, এবং বিশ্বকাপের আগে বোর্ডের যে ফ্রেমওয়ার্কগুলো আছে, স্বাভাবিক কর্মকাণ্ডগুলো, সেগুলো যেন ঠিকভাবে চলে, সেটা নিয়েও তারা একটা নিশ্চয়ই পরিকল্পনা করবেন। আমার মনে হয় এই সভা শেষে আমরা একটু জানতে পারবো যে এই অ্যাডহক কমিটি হলো সাব কমিটিগুলোতে কারা কারা থাকছেন, যেমন ক্রিকেট অপারেশনস কে চালাবেন, ফিন্যান্স কে চালাবেন, মিডিয়া কমিটি কে চালাবেন। তো 8:30 থেকে 9টার দিকে যে প্রেস কনফারেন্সটা হবে, আমার মনে হয় সেখানে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবো। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হলো, ট্রাইব্যুনালের সাথে একীভূত করে আইন পাশ হলো সংসদে। বিলটি পাশের পর আইনমন্ত্রী বলেন, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদের বিলটি পড়ে দেখা উচিত। বিলটি নিয়ে আপত্তি না থাকা সত্ত্বেও এসব কথা বলায় আইনমন্ত্রীকে সতর্ক করেন সংসদের স্পিকার। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব সংসদের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপরে আইন প্রণয়ন কার্যাবলী। মোহাম্মদ আসাদুজ্জামান মন্ত্রী, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন। এর সময় কার্যবিধিতে না থাকলেও বিলটি নিয়ে কথা বলা দরকার বলে জানান আইনমন্ত্রী। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। পরে সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা আইন পাশের সময় গুম নিয়ে কথা বলাকে অনাহুত বলে উল্লেখ করেন। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। পরে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাননীয় আইনমন্ত্রী, এই সম্পর্কে তো কেউ আপত্তিও দেয় নেই। আপনি যে সর্বশেষ যে কথাটি বললেন, কোনো আপত্তি তো এই সংসদে কারো কাছ থেকে শুনি নেই আমরা। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। স্পিকার আইনমন্ত্রীকে বিল পাশের সময় তা নিয়ে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে যে আলোচনা হয়, ধন্যবাদ, আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ। এ ব্যাপারে আর নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটি বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে ভিন্ন মত দমনে গুমের অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। 5 আগস্টের পর গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিচারে আলাদা গুম অধ্যাদেশ প্রণয়ন করা হলেও সংসদে এটি হুবহু পাশ না করে সংশোধনের কথা বলছিল সরকার দল থেকে। তবে মঙ্গলবার গুম অধ্যাদেশ বাতিল করা হয়, সেই সাথে গুমকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয় সংসদে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন।
ট্রাইব্যুনাল আইনের সাথে গুমের বিষয়টি একীভূত করাকে যথার্থ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনাল আইনে গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা মানে গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দেয়া মায়ের ডাকের 101টি অভিযোগের বিষয়ে দ্রুত কাজ করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব এবং আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যায় 22 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি যে এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। এ মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না হওয়ায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে এমন মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেও বিএনপি জাতিকে হতবাক ও হতাশ করে গণভোটকে উপেক্ষা করেছে। কর্মসূচির ঘোষণায় মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে বিএনপি সরকার সবকিছু করে যাচ্ছে। মগবাজার আলফালাহ মিলনায়তনে বৈঠক করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন সহ জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই বৈঠক করে তারা। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতে জোট সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের রায় উপেক্ষা করে 11 দলকে রাজপথে যেতে বাধ্য করছে। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পথে হাঁটছে বিএনপি। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা রাজপথের ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, তাই এই সংকট তাদেরই সমাধান করতে হবে। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো আমাদের তো আর কোনো পথ থাকবে না। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। দাবিসমূহ বাস্তবায়নে আগামী 9 এপ্রিল থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। জনসচেতনতা তৈরি করার জন্য 11 দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে আগামী 9 এপ্রিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানির সময় এজলাসে হট্টগোল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সেই সাথে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। ভিড়ের মধ্যে আসামি শিরিন শারমিন সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়।
দুপুরে কড়া নিরাপত্তায় লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় 2 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। তবে রিমান্ডের বিরোধিতা করে তার জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে শুরু করেন হট্টগোল। শিরিন শারমিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় শুরু হয় জয় বাংলা স্লোগান। এ সময় আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান শিরিন শারমিন চৌধুরী। হত্যাচেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারামূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে 27 দিন পর পদত্যাগ করেন তৎকালীন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও গা ঢাকা দেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুভেচ্ছা সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেলা 3:10 দিল্লিগামী এক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রীর এই যাত্রা। দুপুরে মন্ত্রণালয়ের শুভেচ্ছা সফর নিয়ে এক বিবৃতি পড়ে শোনান মুখপাত্র মাহবুবুল আলম। তিনি গণমাধ্যমে বলেন, সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সাথে সৌজন্য বৈঠক করার কথা রয়েছে খলিলুর রহমানের। এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। জনরায় সত্য ও সংবিধান সংস্কারের শপথ না নিয়ে পুরনো পথে হাঁটছে বিএনপি। রাজধানীর সিডাপ মিলনায়তনে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ক এক গোলটেবিল আলোচনা এমন অভিযোগ করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি সরকার, তারা এটি নিয়ে টালবাহানা করছে। অতীতে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের কেউই জনগণের জন্য কল্যাণ বয়ে নিয়ে আনেনি বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিএনপি বাস্তবায়ন করবে এমন প্রত্যাশাও করেন তিনি। আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা না থাকা আর নোট অফ ডিসেন্টের যুক্তি অসাড় বলেও মনে করেন তিনি। অজুহাত না দেখিয়ে 180 দিনের মধ্যে সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এবং এই যে 4টা অধ্যাদেশ তারা রহিত করছে। শহরের চেয়ে গ্রামে এখন ব্যবসার গতি বেশি। দেশে এখন অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,17 লাখ ছাড়িয়েছে। 73 লাখের বেশি ইউনিট নিয়ে গ্রামীণ অর্থনীতি এখন বড় চালিকা শক্তি। সকালে অর্থনৈতিক শুমারি 2024 প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বলা হয়, দেশে প্রবাসীদের বিনিয়োগ কমেছে উল্লেখযোগ্য হারে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, জনবান্ধব অর্থনীতি গড়তে তথ্যের বিকল্প নেই। গত এক দশকে কৃষি খাতের পাশাপাশি সেবা ও শিল্প খাতেও প্রবৃদ্ধি বেশ। অর্থনৈতিক ইউনিট এখন 1,17 লাখের বেশি। 2013 থেকে 2024 সালে ব্যবসা প্রতিষ্ঠান বেড়েছে প্রায় 50%, অথচ এই একই সময়ে কাজের সুযোগ বেড়েছে 25%।
দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024-এর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সমীক্ষায় উঠে আসে গত এক দশকে তুলনামূলকভাবে শিল্প প্রতিষ্ঠানের হার কমেছে। অর্থনীতির 90%ই সেবা খাতের উপর নির্ভরশীল। তাই ব্যবসা প্রতিষ্ঠানে আশানুরূপ বাড়েনি জনবল। যদিও আশা জাগাচ্ছে ক্ষুদ্র শিল্প, 56% ব্যবসা প্রতিষ্ঠানই তৈরি হয়েছে এই খাতে। আমাদের উন্নয়ন কৌশল হতে হবে উদ্যোক্তা বান্ধব, এসএমই কেন্দ্রিক এবং কর্মসংস্থানমুখী। করোনা পরবর্তী সময়ে ঘরে ঘরে যেভাবে আপনার ফ্রিল্যান্সার এবং অনলাইন বিজনেস শুরু হয়েছে, যেখানে ওয়ান বিজনেস ওয়ান পার্সন এরকম বা ওয়ান পার্সন ওয়ান বিজনেস এরকমও শুরু হয়েছে এবং এগুলোর সংখ্যাও কিন্তু অনেক বেশি। বিভাগ ভিত্তিক জরিপে দেখা যায় সবচেয়ে বেশি ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় আর সবচেয়ে কম সিলেটে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে 90%ই ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক। কর্মসংস্থান 3 কোটি ছাড়ালেও ডিজিটাল ব্যবস্থার ঘাটতি আর মূলধনের অভাবকে বাধা হিসেবে দেখছেন 85% উদ্যোক্তা। ইকোনমিক ইউনিটের যদি আয় বাড়ে, সেই ক্ষেত্রে রেশিও হিসাবে যদি আয়ের পরিমাণ না বাড়ে, মানে আমরা 10% যদি ইনকাম ট্যাক্স দেই, সেটাকে 15% নাও করি, আয় বৃদ্ধির কারণে কিন্তু সরকারের আয় বৃদ্ধি পেয়ে যায়। এ সময় প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বাড়াতে হবে অভ্যন্তরীণ আয়, উন্নয়ন কৌশল হতে হবে উদ্যোক্তা বান্ধব, কর্মসংস্থানমুখী। সরকারের যা আয় তাতে তার পরিচালন ব্যয় মেটে না। সে ডেভেলপমেন্ট মানে বাজেটে এডিপিতে সে বিনিয়োগ করবে কোথায়? প্রায় পুরোটাই ঋণ করে করতে হচ্ছে। এখন ঋণ করে তো আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, তাহলে আপনাকে সরকারের আয় বাড়াতে হবে। জরিপে আরও উঠে আসে অকৃষি খাতে নারী জনবল থমকে আছে 17%। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দুদক পুনর্গঠনের পর শুধু অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতি নয়, বিএনপি সরকারের কেউ দুর্নীতিতে জড়ালে তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয় সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না, সেসব ঋণখেলাপিদের সরকার ছাড় দিবে না। অর্থনীতির পুনরুজ্জীবনের ক্ষেত্রে এবং স্বার্থে সরকার এক্ষেত্রে ব্যবস্থা নেবে। আর ভঙ্গুর অর্থনীতির কারণে এখনই স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে যেতে পারবে না বাংলাদেশ। এ সময় খাল খনন কর্মসূচি ও কৃষক কার্ড নিয়েও কথা বলেন ডাক্তার জাহেদ। জানান, এরই মধ্যে সারা দেশে 14 কিলোমিটার খাল খনন কর্মসূচি শেষ হয়েছে। 1 বৈশাখ থেকেই কৃষক কার্ড বিতরণ করা হবে, আর এজন্য 1150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেছেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট। দুদক এখনো পুনর্গঠিত হয়নি। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে। কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি রাষ্ট্র যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির র্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে। তিনি বর্তমান নির্বাচিত সরকার বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান। আর হাম মোকাবেলায় সরকারকে ত্বরিত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন রিজভী। বলেন, বিশ্বজুড়ে টিকা বিরোধী অপপ্রচার ও কুসংস্কার মোকাবেলা করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে বিজ্ঞান নির্ভরতারও তাগিদ দেন বিএনপির এই নেতা। কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার, এগুলো যেমন হয়েছে তেমনি উদাসীনতাও রয়েছে। বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্যের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে দ্রুত গতিতে এই পদক্ষেপ নিতে হবে, কারণ এটি একটি নির্বাচিত সরকার। ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সে রাত, এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের দাবি, সামরিক বাহিনীর পরাজয় আড়াল করতেই ট্রাম্প বিভ্রান্তিকর এবং অশোভনীয় মন্তব্য করছেন। তেহরানের অভিযোগ মুখে আলোচনার প্রস্তাব দিয়েও সমান তালে হুমকি ধামকি আর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে আলটিমেটামের কথা মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।
তেহরান যদি চুক্তিতে রাজি না হয় ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন ট্রাম্প। চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারেন সবগুলো, দিয়েছেন এমন হুঁশিয়ারি। তাদের হাতে একদিন সময় আছে, পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। ট্রাম্পের এমন মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ইরান। আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো হুমকি শত্রুর বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের বৈধ অভিযান ঠেকাতে পারবে না। বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্ট এমন অচলাবস্থার মধ্যে পড়েছেন যে এমন অশোভনীয় ভাষা, ঔদ্ধত্য এবং ভিত্তিহীন হুমকি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়কে ন্যায্যতা দিতে চাইছেন। এসবের কোনো প্রভাব পড়বে না শত্রুপক্ষের বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের চলমান কঠোর অভিযান। কথায় আর কাজে কোনো মিল নেই যুক্তরাষ্ট্রের, তাই তারা কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এমন মন্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যুদ্ধবিরতি চাইলে ইরানের শর্ত মানতেই হবে, এমন মন্তব্য করেছেন ইসমাইল বাঘেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় শোনা গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে হামলা হয়েছে। আগ্রাসনের শিকার দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা। এছাড়া কাশান, কোনারা, কুরমিয়া, খোয় শহরেও জোরদার হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন। জেনারেল হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুড়েছে আইআরজিসি, আবারও হামলা চালিয়েছে হাইফাতে। সৌদি আরব, বাহরাইন সহ উপসাগরীয় কয়েকটি দেশেও হামলা চালিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সোমবার রাতে কুয়েতের একটি বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 15 মার্কিন নাগরিক আহত হয়েছে। এক শিশুর আবদারে এবার ইসরায়েলে গোলাপি রঙের মিসাইল ছুড়ল ইরান। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, যাতে দেখা যায় ছোট্ট এক শিশু ভিডিও বার্তা পাঠাচ্ছে ইরানের অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মুজাভির উদ্দেশ্যে। এ সময় ইসরায়েলে একটি গোলাপি মিসাইল নিক্ষেপের অনুরোধ জানায় শিশুটি এবং তার অনুরোধ রক্ষায় ইসরায়েলে একটি গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় মিসাইলের গায়ে লেখা হয় বিপ্লবী ছোট্ট মেয়েটির অনুরোধে। এরই মধ্যে নেট দুনিয়া আলোড়ন তুলেছে এই ভিডিও। তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের কাছে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। গোলাগুলিতে 2 হামলাকারী সহ অন্তত 3 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কনসুলেটে হামলার উদ্দেশ্য ছিল অস্ত্রধারীদের ভবনটিতে প্রবেশ করার আগে চেকপোস্টের কাছেই তাদের নিবৃত্ত করার চেষ্টা করা হয়। পুলিশের সদস্যরা পাল্টা গুলি চালালে 2 হামলাকারী নিহত হয়, আর নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানানো হয়। ইস্তাম্বুলের কনসুলেট ভবনে কোনো ইসরায়েলি কূটনীতিক কর্মরত নেই। এমনকি তুরস্কের রাজধানী আঙ্কারায়ও ইসরায়েলি দূতাবাসে কোনো ইসরায়েলি নেই। মিশনের ভেতরে থাকা কর্মীরা তুরস্কের নাগরিক। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।